কি ছোট্ট বন্ধু, তুমি নিশ্চয়ই গল্প শুনতে খুব ভালোবাসো। কিন্তু তোমাকে গল্প শোনানোর তেমন কেউ নেই, এটা আমি জানি। তা তুমি কি সত্যি সত্যি গল্প শুনতে ভালোবাসো? যদি তুমি গল্প শুনতে ভালোবাসো, তাহলে আমাদের এই চ্যানেলটা চুপকথার গল্প সাবস্ক্রাইব করে রাখো। আমি এখানে তোমাকে অনেক গল্প শোনাবো। কি খুব মজা হবে, তাই না? আর তুমি এই গল্পগুলো তোমার বন্ধুদেরকে শোনাবে। আজকের গল্প ভুসুন্ডির জঙ্গলে। আমরা যখন অনেক ছোট ছিলাম, তখন আমাদের গ্রাম পেরিয়ে একটা জঙ্গলের ধারে মাঝে মাঝেই ঘুরতে যেতাম। জঙ্গলের ওই পারে কি আছে আমরা কেউ জানতাম না। এইটুকু শুনেছিলাম, জঙ্গলের ওই পারে নাকি মস্ত মস্ত 4-5টা আমের গাছ আছে, আর সেই আম গাছগুলোতে প্রচুর আম ধরেছে। আমগুলোও নাকি খুব মিষ্টি। একদিন 4 ভাই মিলে ঠিক করলাম ওই জঙ্গলে যাব। আমি, আমার ভাই আর আমার 2 কাকুর 2 ছেলে, 4 জনে ঠিক করলাম ভোর ভোর কাউকে কিচ্ছুটি না বলে ওই জঙ্গলে যাব। জঙ্গলে গিয়ে আম গাছে চেপে আম পেড়ে নিয়ে আসবো। বাড়িতে বললে তো বাড়ির লোক কেউ তো যেতে দেবে না, তাই বাড়িতে বলা যাবে না। যেমন আলোচনা তেমন কাজ। আমরা 4 ভাই মিলে ভোর ভোর বেরিয়ে পড়লাম ওই আম গাছগুলোর খোঁজে। আমরা কিন্তু জানি না আম গাছগুলো আছে কি আম গাছগুলো নেই। লোকের মুখে শুনেছি, আদৌ গাছগুলো আছে কি নেই তা তো আর আমরা জানি না। তা 4 ভাই মিলে ভয়ে ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে একটা দুটো শেয়ালের ডাক কানে আসছে। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু জঙ্গলটাতে জানো তো অনেক হায়না ছিল, নেকড়ে বাঘ ছিল। আমাদের ভয় ভয় লাগছে। জঙ্গলের মাঝামাঝি এসে হঠাৎ আমার মনে হলো, আরে আমরা যেদিকে আম গাছগুলোর খোঁজ করতে এসেছি সেই দিকেই তো ভুসুন্ডির জঙ্গল। তুমি বলবে ভুসুন্ডি, সেটা আবার কি? ভুসুন্ডির মাঠ আছে শুনেছি, কিন্তু ভুসুন্ডি বলে কিছু আছে বলে তো শুনিনি। আছে আছে, ভুসুন্ডি বলে একটা মস্ত দানবীয় পশু আছে, যার চেহারা পাহাড়ের মতো। সে ছোটোখাটো ঘর বাড়ি হামেশাই খেয়ে ফেলে। তার কাজ সেই সমস্ত বাচ্চাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসা, যারা স্কুলে তো যায় কিন্তু পড়াশুনো একদম করে না। স্কুলের স্যারেরা ম্যামেরা যাই বলুক না কেন, কথা শোনে না। এই ভুসুন্ডি তাদের যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে পাঠায়, আর তেমন বাচ্চাদেরকে ধরে নিয়ে আসে। যখনই ওই ভুসুন্ডির কথা মনে পড়েছে, আমার কিন্তু ভীষণ ভয় করতে শুরু করেছে। এবারে কি হবে? যদি আমরা পথ খুঁজে না পাই, যদি আমরা বাড়ি ফিরতে না পারি, যদি ভুসুন্ডি আমাদেরকে ধরে ফেলে। এই ভাবতে ভাবতে ওই জঙ্গলের দিকে আরও এগিয়ে যাচ্ছি, কারণ মনের ভেতরে তো আমাদের আম ঝুলছে। আমের লোভ ছেড়ে দিয়ে ভুসুন্ডির ভয়ে পালিয়ে যাওয়ার ছেলে তো আমরা 4 ভাই নই। তাই আমরা হাঁটতে 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 শেষ পর্যন্ত আমাদের গ্রামের প্রান্তে একটা জোর বয়ে চলেছে ছোট নদীর মতো, সেখানে গিয়ে পৌঁছালাম। তখন আলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। দূরের থেকেই দেখতে পেলাম, ওই তো দেখা যাচ্ছে মস্ত মস্ত মাথাওয়ালা 4-4টে আমের গাছ। আম গাছগুলো দেখে মনের ভেতরে সে কি আনন্দ তোমাকে বলে বোঝাতেই পারবো না। আমরা ছুটতে শুরু করলাম। ছুটতে একদম আম গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। দেখে হ্যাঁ, সত্যি তো বেশ মস্ত বড় বড় আম গাছের উপরে গাছের নিচেও পড়ে আছে। কিন্তু
গাছগুলোতে একটাও বাঁদর, হনুমান কিচ্ছু নেই। গাছের কাছে গিয়ে দেখলাম, না, এত মোটা মোটা গাছে তো আর আমরা চাপতে পারবো না। হ্যাঁ, নিচের থেকে পাথর কুড়িয়ে আম গাছের ডালে ছুঁড়ে আম পাড়তে পারবো। নিচে যে আমগুলো পড়ে আছে তা দিয়েই আমাদের হয়ে যেত, কিন্তু মন তো মানছে না, আরও চাই, আরও চাই। তাই সামনাসামনি পাথর কুড়িয়ে গাছে ঢিল দিতে শুরু করলাম। একটা আমও নিচে পড়ল না। তুমি বললে বিশ্বাস করবে না যে আমটাতে আমি একটা ঢিলে করে জোরে মেরেছি, আমটার ফেটে যাওয়ার কথা, সেই আমটাও পড়ল না। তখন কিন্তু আমাদের ভয় করতে শুরু করেছে। এই গাছগুলো আসলেই আম গাছ নাকি কোনো মায়া আছে? এত যে পাথর ছুঁড়ছি, কই আম তো পড়ছে না। অথচ রাতের বেলায় হালকা হাওয়ায় আম তো মাটিতে পড়েছে। এই ভাবতে ভাবতে যে আমগুলো নিচে পড়ে আছে সেই আমগুলোকে কুড়িয়ে পকেটে ভরছি। হঠাৎ খেয়াল হলো দূরের জঙ্গলটা যেন নড়ে উঠল। গাছগুলো সব যেন কেমন ঝটপট ঝটপট করে নড়ছে। কেউ যেন গাছগুলোকে ধরে ঝাঁকুনি দিচ্ছে। এই দেখে আমাদের কিন্তু ভীষণ ভয় হয়ে গেছে। আমরা একটা আম গাছের আড়ালে গিয়ে গুটি সুটি দিয়ে বসে পড়লাম। কিছু যেন একটা আসছে। ঠিক যখন ওই গাছগুলো নড়াচড়া বন্ধ করলো, তখন একটা ভয়ঙ্কর ডাক আমাদের কানে ভেসে এলো। ও ও সে কি গর্জন! কেউ যেন ভীষণ বিরক্ত হয়েছে আমরা ওই আম গাছের তলায় এসে গাছে ঢিল ছুঁড়ছি বলে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম একটা মস্ত বড় পাহাড়ের মতো কিছু যেন হামাগুড়ি দিয়ে আমাদের দিকে কচ্ছপের মতো এগিয়ে আসছে। আমি তো ঠিক চিনতে পেরেছি ওটা ভুসুন্ডি, কারণ ভুসুন্ডির শারীরিক গঠন পাহাড়ের মতো। ওই কচ্ছপের মতো সামনের দিকে এগিয়ে আসে। ভয়ে তো আমাদের গলা শুকিয়ে গেছে। আমার কাকুর ছেলে বাবাই, সে তো কাঁদতে শুরু করেছে যে আমাদের তো এখানে আসা উচিত হয়নি। আমি বারণ করছিলাম, না রে যাব না, না রে যাব না, অত দূর যাওয়া ঠিক হবে না, আর মনে হয় আমরা বাড়ি ফিরতে পারবো না। কিন্তু আমি সত্যি বলছি, বিশ্বাস করো, কেউ বারণ করেনি, সবাই বলল চল যাব। কিন্তু এখন ভয়ে বলছে আমি বারণ করছিলাম। বলবে নাই বা কেন? অত বড় একটা প্রাণী যদি ওই রকমভাবে আসে, ভয় লাগাটা তো স্বাভাবিক। আচ্ছা, গল্পটা কেমন লাগছে? ভালো লাগছে তো? তাহলে লাইকটা করে দাও। তুমি লাইক না করলে তো হবে না, তবে তো আমি বুঝতে পারবো যে গল্পটা তোমার ভালো লেগেছে। তা ভুসুন্ডি অমনভাবে আসতে শুরু করেছে। কিছুক্ষণের ভেতরেই ভুসুন্ডি এসে পৌঁছে গেল ওই আম গাছগুলোর কাছে। আমাদের দিকে বড় বড় চোখ করে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বলা নেই কোয়া নেই, লেজে করে পেঁচিয়ে আমাদের চারজনকে একসঙ্গে তুলে পিঠের উপরে চাপিয়ে লাগা ছুট। এমন দৌড়াতে শুরু করলো, আমরা তো ভয়ে অস্থির। ভুসুন্ডির পিঠের উপরে চেপে বসে আছি, মনে হচ্ছে যেন একটা পাহাড়ের উপরে চেপে আছি আর পাহাড়টা ছুটে যাচ্ছে। ওইভাবে ছুটতে 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 আমাদের গ্রামের একদম ত্রিসীমানা পেরিয়ে এক জায়গায় একটা মস্ত বড় মাঠ আছে, ফাঁকা মাঠ। ওখানে গিয়ে ভুসুন্ডি থামলো। লেজে করে আমাদেরকে আবার পিঠের উপর থেকে নিচে নামিয়ে দিল। তারপর জিজ্ঞেস করলো, তোরা স্কুলে তো যাস, কিন্তু পড়াশুনো করিস না তো? আমি ঠিক জানি আমার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা গাছের ডালে বসে খবর নিয়ে এসেছে। তোরা কিন্তু কেউ পড়াশুনো করিস না,
ওই যে সেই দিন গাছের ডালে যে শালিক পাখিটা বসেছিল, যে পায়রাটা ঘোরাঘুরি করছিল, ওইগুলোই তো আমাকে খবর দেয়। তা এবারে তোরা বল, তোদেরকে কি পা দিয়ে মারিয়ে দেব, নাকি এবারের মতো ছেড়ে দেব? আমরা তো বলছি আমাদেরকে এইবারের মতো ছেড়ে দাও, আমাদেরকে এইবারের মতো ছেড়ে দাও। আমরা এরপর থেকে পড়াশুনো ঠিক করব, মা বাবা যা বলবে আমরা কিন্তু সব শুনবো ভুসুন্ডি। আমরা কিন্তু আর বদমাইশি করব না, আমরা স্কুলে গিয়ে অন্যান্য ভালো বাচ্চাদের মতো ঠিক পড়াশুনো করব। আর যদি পড়াশুনো না করি তখন তো তুমি খবর পেয়েই যাবে, তখন তুমি আমাদেরকে আবার ধরে নিয়ে এসে পা দিয়ে মারিয়ে দেবে। আমরা কিন্তু এরপর ঠিক পড়াশুনো করব। ভুসুন্ডি কিন্তু আমাদের কথা বিশ্বাস করতে চাইছে না। হুম, আমি জানি তোরা এত সহজে পড়াশুনো তো করবি না, তাই তোদের সঙ্গে আমি একটা হনুমানকে দিচ্ছি। ওর নাম হচ্ছে পিকলু। ও ঘেঁচুর ভাই। এই পিকলু হনুমান তোদের সঙ্গে যাবে। তোদের স্কুলের সামনের যে মস্ত বড় গাছটা আছে না, তেঁতুলের, সেই গাছের ডালে চেপে বসে রইবে। তোদের চারজনের উপরে শুধু নয়, যে যে বাচ্চাগুলো পড়াশুনো করে না প্রত্যেকের উপরে নজর রাখবে। যারা সপ্তাহের এক দিনও পড়া করে নিয়ে আসবে না তাদেরকে ঠিক ধরে আমার কাছে নিয়ে আসবে। আমি ভাবছি সমস্ত বদমাইশ বাচ্চাদের নিয়ে এই জঙ্গলে একটা স্কুল বানাবো, তারপরে মেরে মেরে তাদেরকে শেখাবো পড়াশুনো কেমনভাবে করতে হয়। মা বাবাকে ফাঁকি দেওয়া, স্কুলের টিচারকে ফাঁকি দেওয়া, টিউশন ফাঁকি দেওয়া, পেট ব্যথার নামে মিথ্যে গল্প বলা, এই সব আমি একদম পছন্দ করি না। তখন তো ভয়ে আমরা কাঁদতে শুরু করেছি যে এরপর তো আর মিথ্যে বলা যাবে না, আমরা পড়াশুনো করছি কি করছি না সব তো ভুসুন্ডি জেনে যাবে। কারণ একটি হনুমান আমাদের সঙ্গে যাবে, আবার সে নাকি ইচ্ছে হলে অদৃশ্যও হয়ে যেতে পারে, তাই তাকে তো আমরা দেখতে পাবো না, অথচ সে আমাদেরকে দেখতে পাবে। তাই আমরা চার ভাই মিলে ঠিক করলাম এরপর থেকে রোজ পড়াশুনো করব। আর এই গল্পটা সবাইকে বলবো, যাতে আরও যে ছোট ছোট বন্ধুরা আছে তারাও যেন পড়াশুনো করে। এরপর থেকে যদি তোমাকে গল্প শুনতে হয় তাহলে কিন্তু তোমাকে পড়াশুনো করতে হবে, তবে তো ভুসুন্ডির মাঠে কি হয়েছিল সেই গল্পটা বলবো পরের গল্পে। আমাদেরকে তো ওখান থেকে ভুসুন্ডি ছেড়ে দিল, আমরা জানো কেমন করে বাড়ি ফিরেছিলাম? আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরিনি। ওই যে পিকলু ছিল, পিকলু একজনকে কাঁধে বসিয়ে এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমাদেরকে বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আচ্ছা, আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, আমরা পকেটে করে নিয়ে এসেছিলাম। আর পিকলু আমাদেরকে কথা দিয়েছিল সে আমাদের জন্য আরও অনেক আম এনে দেবে যদি আমরা রোজ পড়া করে স্কুলে যাই। তারপর থেকে আমরা রোজ পড়াশুনো করতে শুরু করলাম। আর পিকলু মাঝে মাঝেই আম, কুল, তেঁতুল আমাদেরকে এনে দিত। আমরা বাড়িতে বলতাম না, পিকলু দেখে নিত পড়া করেছি, বাস কিছু না কিছু আমাদেরকে দিয়ে যেত। পরের গল্প শুনতে চাও? তাহলে কি বলেছি, সাবস্ক্রাইব করে নাও। পরের গল্পে আমি তোমাকে আরও একটা ভয়ানক গল্প শোনাবো, ঠিক আছে তো? ভালো থেকো। মা বাবা, ভাই বোন, বাড়ির গুরুজন যারা আছে তাদের কথা শুনবে, নতুবা আমি কিন্তু তোমাকে গল্প শোনাবো না। টাটা।